সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের থার্ড ইয়ারের থার্ড ইয়ারে আমি ডেমোগ্রাফির আগে দুটো ক্লাস নিয়েছিলাম বেসিক ডেমোগ্রাফির উপরে। আজকে আমরা দেখব ফার্টিলিটি। এখানে একটা ব্যাপার আমি বলে নিতে চাচ্ছি ফোর্থ ইয়ারের ছেলেদেরকেও, যে তোমাদের আগের সিলেবাস অনুযায়ী ফোর্থ ইয়ারে ছিল ডেমোগ্রাফি, এখন নতুন সিলেবাস অনুযায়ী থার্ড ইয়ারে ডেমোগ্রাফি। তাহলে এখন যে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার চলছে, এদের দুটো ইয়ারেই আমার ডেমোগ্রাফি টপিক্সটা আমি পড়াবো আর কি। তাহলে তোমাদের আমি ক্লাসগুলো একসঙ্গেই নিব। যদিও ফোর্থ ইয়ারের কিছু ক্লাস নেওয়া হয়েছিল, তোমরা এই ক্লাসগুলোকে রিভিউ ক্লাস হিসাবে নিবে, তারপর একসঙ্গে আমরা এটা পড়ব। তাহলে আজকে দেখব আমরা ফার্টিলিটি কাকে বলে। তাহলে দেখো, ফার্টিলিটিটা কি? ফার্টিলিটি ইজ দ্য মেজার্স অফ রিপ্রোডাক্টিভ পারফরমেন্স। তাহলে ফার্টিলিটি ইজ দ্য মেজার অফ কি? রিপ্রোডাক্টিভ পারফরমেন্স অফ উইমেন as obtained from satisfied number of live birth. তাহলে কি ফার্টিলিটিটা কি? এটা হচ্ছে পারফরমেন্স অফ রিপ্রোডাক্টিভ পারফরমেন্স অফ উইমেন। তাহলে একজন উইমেন তার জীবনে যে লাইফ বার্থ দেয়, সেটাকে আমরা ফার্টিলিটি বলতে পারি। আরও অন্যভাবে বলা যায়, ফার্টিলিটি ইজ দ্য study of birth and reproduction of human population. তাহলে সংক্ষেপে আমরা তাহলে কি বললাম? ফার্টিলিটি ইজ দ্য মেজার অফ রিপ্রোডাক্টিভ পারফরমেন্স অফ উইমেন অ্যাজ অবটেইন ফ্রম স্যাটিসফাইড নাম্বার অফ বার্থ। তাহলে ফার্টিলিটির পর আমরা দেখব ফেকান্ডিটি। ফেকান্ডিটিটা কি? ফেকান্ডিটি ইজ দ্য বায়োলজিক্যাল পটেনশিয়াল ইন রিপ্রোডাকশন। তাহলে দেখা যায় আমাদের দেশে অনেক মহিলা আছে যাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না, যারা ইনফেক্যান্ট বা বন্ধ্যা। তাহলে রিপ্রোডাক্টিভ এজের ফিমেল হলেই যে তারা বার্থ দিতে পারবে এমন কোনো সম্ভাবনা সবসময় থাকে না। কোনো সময় অনেক মহিলারা বন্ধ্যা হতে পারে। তাহলে এটাকে আমরা মেজার করি যে ফেকান্ডিটি। ফেকান্ডিটিটা কি? ফেকান্ডিটি ইজ দ্য বায়োলজিক্যাল পটেনশিয়াল ইন রিপ্রোডাকশন। ইট ইজ আ ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি টু কনসিভ অর বর্ন এ চিলড্রেন ইন হার চাইল্ড বিয়ারিং এজ। তাহলে এটা হলো কি? ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি টু কনসিভ অর বর্ন, কনসিভ করতে পারে অথবা জন্ম দিতে পারে ইন হার চাইল্ড বিয়ারিং এজ। তাহলে চাইল্ড বিয়ারিং এজটা কি? চাইল্ড বিয়ারিং এজ হচ্ছে একটা, কোনো মহিলারা সাধারণত আমাদের 15 থেকে 49 বছরের মধ্যে আমরা এই এজের ফিমেল পপুলেশনকে বা এই এজের উইমেনদেরকে বলি ফার্টাইল পপুলেশন। এই এজে একজন মহিলা অ্যাবল টু গিভ এ বার্থ, এইটাকে বলা হয় চাইল্ড বিয়ারিং এজ অথবা রিপ্রোডাক্টিভ এজ, যে এজে সে বার্থ দিতে সক্ষম। রিপ্রোডাকশন, এই ওয়ার্ডগুলো আমাদের আসবে, সেগুলো আমরা দেখছি। রিপ্রোডাকশনটা কি? Reproduction refers to the ability of the population to replace itself and to grow. এটার মানে কি? রিপ্রোডাকশন আসলে আমরা রিপ্রোডাকশন মানে পুনরুৎপাদন। রিপ্রোডাকশন মানে কি? পুনরুৎপাদন। তাহলে যে মেয়ে শিশু হবে তারাই পরবর্তীতে মা হবে। তোমরা একটা কবিতা পড়েছ, লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। মানে আজকে যে শিশু, সে আগামীতে পিতা। তাহলে সেটা যদি আমরা মেয়ে শিশুর ক্ষেত্রে ধরি, যে আজকে যে মেয়ে শিশু, সে আগামীতে মা। তাহলে আজকের মারা
যে কয়টা মেয়ে শিশু, যে কয়জন মেয়ে শিশু জন্ম দেবে তারা কি মায়ের জায়গায় রিপ্লেস হবে, সেটাই বলছে। রিপ্রোডাকশন রিফার্স টু দ্য অ্যাবিলিটি অফ দ্য পপুলেশন টু রিপ্লেস ইটসেলফ অ্যান্ড টু গ্রো, এবং পপুলেশনটা বাড়বে। তাহলে রিপ্রোডাকশনটা কিসের সঙ্গে রিলেটেড? ফিমেল বার্থের সঙ্গে রিলেটেড, কেননা যে ফিমেল বেবি হবে এগুলোই নেক্সটে আবার মা হবে, তারা আবার বার্থ দিবে, এভাবে পপুলেশনটা বাড়বে, তারা তাদের মায়ের জায়গায় রিপ্লেসমেন্টে আসবে এবং পপুলেশন বাড়বে। তাহলে আমরা এই তিনটা জিনিস দেখলাম, ফার্টিলিটি, ফেকান্ডিটি, রিপ্রোডাকশন। এখন আমরা দেখি যে ফার্টিলিটি রিলেটেড কিছু মেজার্স আমরা দেখব। ফার্টিলিটি রিলেটেড কিছু মেজার আমরা দেখব। মেজার্স অফ ফার্টিলিটি, মেজার্স অফ ফার্টিলিটি আর মেজার্স অফ রিপ্রোডাকশন। তাহলে আমরা দেখি, আমরা ফার্টিলিটির মেজারে চলে যাব। তার আগে আমরা তিনটা জিনিস দেখব। একটা হলো রেট, একটা হলো রেশিও, আর একটা হলো প্রপোর্শন। এগুলো আমাদের আসবে, এই জিনিসগুলো। রেট, যেমন মেজার্স অফ ফার্টিলিটির মধ্যে রেট আসবে। রেটটা কি? রেট তোমরা করো, রেট বা হার যেটাকে বলা হয় বাংলায়। তাহলে মনে করো যে মেল পপুলেশন, টোটাল পপুলেশনের মধ্যে মেল পপুলেশন কত, মেল পপুলেশন হার কত, এটা আমরা শতকরাতেও করতে পারি, হাজারেও করতে পারি। আমরা সাধারণত যে কোনো রেট শতকরা বা 100তে ক্যালকুলেশন করে থাকি, কিন্তু ডেমোগ্রাফিক মেজারগুলো আমরা সাধারণত থাউজেন্ডে, ডেমোগ্রাফিক রেটগুলো সাধারণত আমরা থাউজেন্ডে ক্যালকুলেশন করে থাকি। তাহলে রেটটা কি? সে আমাদের এক্স হলো মেল পপুলেশন, তাহলে রেটের নিচে কি আসে? টোটাল পপুলেশন। ওয়াই যদি আমার ফিমেল পপুলেশন হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু কে। কেটা কি? 100ও হতে পারে, 1000ও হতে পারে। তাহলে আমরা রেটটা কি? আমরা টোটাল পপুলেশন বা টোটাল জিনিসের এগেনিস্টে যেটা রেট জানতে চাই, সেটার শতকরা বা থাউজেন্ডে কত, সেটাকে বলা হয় রেট। আর রেশিওটা কি? এক্স যদি মেল পপুলেশন হয়, ওয়াই যদি ফিমেল পপুলেশন হয়, তাহলে এক্স ডিভাইডেড বা ওয়াই, এটাকে আমরা বলি রেশিও। প্রপোর্শন, প্রপোর্শনটা কি? যে টোটাল পপুলেশনের মধ্যে যেটা বের করতে চাচ্ছি সেই পপুলেশনটা কত, এটাকে আমরা বলি প্রপোর্শন, এটাকে আমরা বলি প্রপোর্শন। এক্স যদি মেল পপুলেশন হয়, এক্স প্লাস ওয়াই, ওয়াই হলো ফিমেল পপুলেশন, দ্যাট মিন্স এক্স প্লাস ওয়াই হচ্ছে ফিমেল পপুলেশন। তাহলে প্রপোর্শনটাকে আমরা বলবো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স হচ্ছে মেল পপুলেশন, ওয়াই হচ্ছে ফিমেল পপুলেশন। তাহলে এই তিনটা জিনিস আমরা দেখব, কেননা আমরা বিভিন্ন রেটগুলো পড়ব, রেটগুলো আমাদের জানতে হবে। আবার রেশিও পড়ব, যেমন রেশিও বলতে আমরা পড়ি মেল ফিমেল রেশিও, যেটাকে আমরা বলি সেক্স রেশিও, মেল ফিমেল রেশিও। আবার চাইল্ড ওমেন রেশিও, ডিপেন্ডেন্সি রেশিও, বিভিন্ন রেশিও আমরা পড়ে থাকি। এই জন্য রেশিও সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। আর কি? প্রপোর্শন, প্রপোর্শন আমরা পড়ে থাকি। যেমন ডেমোগ্রাফিতে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্যারিটি প্রোগ্রেশন রেশিও। তাহলে আমরা এগুলো যখন পড়ব তখন এগুলো তোমরা আরও ভালো করে জানতে পারবে। এখন আমরা দেখব যে মেজার্স অফ ফার্টিলিটি, মেজার্স অফ ফার্টিলিটি, ফার্টিলিটির মেজারগুলো
কি কি? মেজার্স অফ ফার্টিলিটি। এখানে আমরা ফার্টিলিটির 4টা মেজার পড়ি। একটা হলো ক্রুড বার্থ রেট, যেটাকে বলা হয় সিবিআর। আরেকটা কি? জেনারেল ফার্টিলিটি রেট। যেটাকে বলা হয় জিএফআর। আর এটাকে বলা হয় এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। যেটাকে বলা হয় ASFR। আরেকটাকে বলা হয় টোটাল ফার্টিলিটি রেট। এটাকে বলা হয় TFR। তাহলে আমাদের মেজার্স অফ ফার্টিলিটির মধ্যে 4টা রেট আমরা পড়ব। একটা হলো ক্রুড বার্থ রেট, যেটাকে আমরা সবসময় ডেমোগ্রাফিতে বলবো সিবিআর, জেনারেল ফার্টিলিটি রেট, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ASFR, আর টোটাল ফার্টিলিটি রেট। তাহলে এই 4টা রেট আমরা দেখব। তাহলে আমরা প্রথমেই যদি দেখি ক্রুড বার্থ রেট, যেটাকে বাংলায় বলতে গেলে বলা যায় অশোধিত জন্মহার, ক্রুড বার্থ রেট। তাহলে আমাকে একটু তোমরা এই জিনিসগুলো, তাহলে ক্রুড বার্থ রেটটা যদি আমরা আলোচনা করি, আমি একটু নিচে লিখি ক্রুড বার্থ রেট CBR equal to B divided by P into 1000. B divided by P into 1000। তাহলে B মানে কি? Bটা হচ্ছে টোটাল নাম্বার অফ বার্থ ইন এ ক্যালেন্ডার ইয়ার। সাধারণত আমরা এগুলো ক্যালেন্ডার ইয়ারে হিসাব করে থাকি, যে বি ইকুয়াল টু টোটাল নাম্বার অফ বার্থ ইন এ ক্যালেন্ডার ইয়ার। আর পিটা হচ্ছে টোটাল মিড ইয়ার পপুলেশন। এখন মিড ইয়ার পপুলেশন কেন? এই পিটাকে যারা ডেমোগ্রাফাররা তারা বলেছে যে এটা যদি আমরা জানুয়ারি মাসের ধরে থাকি তাহলে হয়তো একরকম হবে, ডিসেম্বরে ধরি তাহলে হয়তো আর এক রকম হবে। সাধারণত আমরা যেহেতু মাঝামাঝি যে কোনো জিনিস আমরা অ্যাভারেজ নিয়ে বা মাঝামাঝি নিয়ে কাজ করে থাকি, সেজন্য পরে ডেমোগ্রাফাররা সম্মত হয়েছে যে এটাকে আমরা বছরের মাঝামাঝি সময়ের পপুলেশন ধরব। এই জন্য এটাকে বলা হয় মিড ইয়ার পপুলেশন। যে কোনো একটা বছরের, যে বছরের বার্থ সেই বছরের মিড ইয়ার পপুলেশন। বি ইকুয়াল টু কি? টোটাল নাম্বার অফ বার্থ in a calendar year আর P ইকুয়াল টু মিড ইয়ার পপুলেশন ওই ক্যালেন্ডার ইয়ারে।
তাহলে এটা হলো আমাদের সিবিআর বা ক্রুড বার্থ রেট। ওকে, তাহলে আমরা একটু উপরের জিনিসগুলো একটু মুছে ফেলি, কেননা আমরা এখন অন্য অন্য রেটগুলো দেখব। জিএফআর কি, এসএফআর বা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা কি, তারপর হচ্ছে আমাদের টিএফআর কি, টিএফআরটা কি। তাহলে দেখো, প্রথমে আমরা এর 2 নাম্বার মেজারমেন্টটা কি ছিল, জিএফআর, জেনারেল ফার্টিলিটি রেট। এখন দেখো, এই রেটটাকে সিবিআর কেন বলা হয়? অশোধিত, তার মানে এখানে কিছু ভুল আছে, কিছু এরর আছে। এখানে বার্থ ঠিকই আছে, একটা ইয়ারের বার্থ আমরা বার্থ রেট করছি, বাট পপুলেশন আমি ধরেছি টোটাল পপুলেশন। এখানে মেলও আছে, ফিমেলও আছে, কিন্তু আমরা ফার্টিলিটি রেটটা সাধারণত হিসাব করে থাকি যে উইমেনের এগেনিস্টে, ফিমেল পপুলেশনের এগেনিস্টে, যেহেতু দে আর অ্যাবল টু রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পপুলেশনের এগেনিস্টে, বিকজ দে আর অ্যাবল টু গিভ এ বার্থ। তাহলে এটাকে বলেছে যে এখানে কি এই পপুলেশনের মধ্যে এখানে যে শিশুরা জন্মগ্রহণ করেছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত, এর মধ্যে মেল পপুলেশনও অন্তর্ভুক্ত, এর মধ্যে নন রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পপুলেশনও অন্তর্ভুক্ত। দোজ আর নট অ্যাবল টু গিভ এ বার্থ, তাদেরকে দিয়ে আমরা এই বার্থের রেটটা বের করছি, যে পপুলেশনের মধ্যে কি আমার এরকম পপুলেশন আছে তারা জন্ম বা শিশু দিতে সক্ষম না, দে আর নট অ্যাবল টু গিভ এ বার্থ, তাদেরকেও আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। এই জন্য এটাকে বলা হয় অশোধিত জন্মহার বা ক্রুড বার্থ রেট। এটাকে কারেকশন করে জিএফআর বের করা হয়। জিএফআর মানে এই বার্থ ঠিকই আছে, বাট নিচে যে আমাদের হর বা ডেনোমিনেটর, এখানে এটা F15 to 49 into 1000। এখানে কোনো জায়গায় নোটেশনে দেখবা এফ এর বদলে ডাব্লিউ লেখা আছে, উইমেন। একই কথাই, তোমরা এটা দেখে আবার কনফিউজড হয়ে না। কেউ ফিমেল পপুলেশনের সেন্সে এফ লিখেছে, কেউ নাম্বার অফ উইমেনের এগেনিস্টে এটা ভেবে ডাব্লিউ লিখেছে, একই কথাই। তাহলে জিএফআর বলেছে যে বার্থ, টোটাল নাম্বার অফ বার্থ ইন এ ক্যালেন্ডার ইয়ার, আর এটা হবে রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পপুলেশন মিড ইয়ারের। এটা হলো মিড, এখানে যেমন মিড ইয়ার পপুলেশন, এখানে সেরকম মিড ইয়ারের রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পপুলেশন। W15 to 49, যেহেতু 15 to 49 আমাদের রিপ্রোডাক্টিভ এজ, তাহলে এই পপুলেশনটা হবে রিপ্রোডাক্টিভ এজের ফিমেল পপুলেশন। এটাকে আমরা বলেছি জিএফআর বা জেনারেল ফার্টিলিটি রেট। এই রেটটাকে কিছুটা কারেকশন করে এটা বের করা হয়েছে। তাহলে থার্ড ইয়েটা আমাদের কি, থার্ড মেজারমেন্টটা ছিল আমাদের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, এটা কি জন্য বের করা হচ্ছে? দেখা যাচ্ছে যে বয়স অনুপাতে আমাদের 15 to 49 রিপ্রোডাক্টিভ এজ, বাট একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বয়সে ফার্টিলিটিটা বেশি। এটা ডিপেন্ড করে আমাদের যেরকম আমরা ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রি, যেগুলোতে কি আমাদের মেয়েদের খুব আর্লি বিয়ে হয়ে যায়, বিশেষ করে রুরাল এরিয়ায় তাড়াতাড়ি
মেয়েদের বিয়ে হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এই এজটা 20-21-20-এর আগে এখানেও অনেক বেশি হয়। তাহলে এইটা আসলে এটাকে যদি আমি কার্ভ করে দেখতে চাই, এটা হলো এখানে যদি 15 থেকে এখানে যদি 49 ধরি, তাহলে দেখা যায় যে এখানে যদি আমরা ঘর করে নিই, দেখা যাবে যে এখান থেকে এই মিডিল ইয়েতে বেশি, আবার একদিকে যে 40-এর পরে যে অনেক কম। এটা সাধারণত 22 থেকে 35 বছরের মধ্যে বেশি। এটা আবার ডিপেন্ড করে ডেভেলপিং কান্ট্রিতে তারা যেহেতু লেট ম্যারেজ করে, তাদের দেখা যায় 25 থেকে 35-এর মধ্যে বা 25 থেকে 38-এর 40-এর মধ্যে বেশি। কিন্তু আমাদের আরবান এরিয়ায় হয়তো একটু লেট ম্যারেজ হয়, কিন্তু রুরাল এরিয়ায় যেহেতু মেয়েদের আগেই বিয়ে হয়ে যায় এবং তখন ফার্টিলিটিটা দেখা যায় যে 20 থেকে 25-এর মধ্যে অনেক বেশি। আমাদের দেশে 20 থেকে 25-এর মধ্যে ফার্টিলিটিটা বেশি বার্থ হয়ে থাকে 20 থেকে 25-এর মধ্যে। এই জন্যই এজ টু এজ যেহেতু ফার্টিলিটি ভ্যারি করে, এই জন্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা স্টাডি করা খুব জরুরি। কেননা এজ টু এজ ফার্টিলিটি খুবই ভ্যারি করে। তাহলে এই জন্যই এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা স্টাডি করা প্রয়োজন। তাহলে আমরা যদি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট নিই, তাহলে এটা আমরা প্রতি বছরও করতে পারি, প্রতি ইয়ারেও করতে পারি, আবার এজ ইন্টারভেল দিয়েও করতে পারি। যেমন একটু বুঝো তোমরা, 15 থেকে 49, তাহলে আমরা 15 বছর বয়সে 16, 17 এরকম প্রতি বছরেও এটাকে স্টাডি করতে পারি, অথবা এজ গ্রুপ অনুযায়ী করতে পারি। কিভাবে? 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29। যদি আমাদের এই প্রতি বছর স্টাডি করাটা খুব টাফ হয়ে যায়, এই জন্য আমরা এজ ইন্টারভেল দিয়ে করে থাকি। যেমন 15 থেকে 19 বছরের মধ্যে ফার্টিলিটি কেমন, 20 থেকে 24 বছরের মধ্যে ফার্টিলিটি কীরকম, এরকম আমরা স্টাডি করে থাকি। যে 30 থেকে 34, এইভাবে 40 থেকে 44, 45 থেকে 49। তাহলে আমরা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা প্রতি বছরও করতে পারি, আবার এজ ইন্টারভেল দিয়েই করতে পারি। যেহেতু প্রতি বছর ডাটা কালেকশন করা, রেটগুলো বের করা টাফ, সাধারণত এজ ইন্টারভেল দিয়ে এটাকে করা হয়। তাহলে দেখো এখানে যেমন সিবিআর একটা বের হলো, জিএফআর একটা বের হলো, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কিন্তু একটা বের হবে না এখানে প্রতি এজের জন্য অথবা এজ ইন্টারভেলের জন্য। তাহলে এটাকে আমরা লিখব এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আই। আই মিনস এজ অর এজ ইন্টারভেল, বিআই ভাগ এফআই, অথবা এখানে ইকুয়াল টু না দিয়ে অর দিতে পারো, বিআই বাই এফআই ইন্টু 1000। এফআই এর বদলে ডাব্লিউআইও লেখা যায়। তাহলে বিআই মানে কি? বিআই মানে হচ্ছে টোটাল নাম্বার অফ বার্থ given by the ith age or age group, দুইটাই হতে পারে। টোটাল নাম্বার অফ বার্থ given by the ith age or age group women,
ইন এ ক্যালেন্ডার ইয়ার, এটা এক বছরে। ইন এ ক্যালেন্ডার ইয়ার এটা সব জায়গায় থাকবে, ইন এ ক্যালেন্ডার ইয়ার। তাহলে বিআই মানে কি? টোটাল নাম্বার অফ বার্থ গিভেন বাই দ্য এজ অর এজ গ্রুপ উইমেন ইন এ ক্যালেন্ডার ইয়ার। তাহলে আমরা কি বলবো? এটা হলো এই আয় যদি 15 হয় তাহলে 15 বছর বয়সের মেয়েরা যে বার্থ দেয় সেটার সংখ্যা, আর আয় যদি 15 থেকে 19 হয় তাহলে 15 থেকে 19 বয়সের উইমেনরা যে বার্থ দেয় সেটার সংখ্যা। তাহলে আই মানে কি? এজ অর এজ গ্রুপ। আর এফআই মানে কি? যে এজ গ্রুপের বার্থ আমরা ধরব সেই এজ গ্রুপের ফিমেল পপুলেশন। তাহলে এফআই বা ডাব্লিউআই লিখতে পারতাম আমরা, এফআই অথবা ডাব্লিউআই যেটাই লিখি না কেন। এফআই মানে টোটাল নাম্বার অফ উইমেন in ith age or age group। এটা অবশ্যই একটা বছরের, এবং সবসময় হর বা নিচের যে সংখ্যাটা এটা হলো মিডিয়ার। টোটাল নাম্বার অফ উইমেন ইন ith age or age group। তাহলে কি? এটা অনেকগুলো বের হবে। এগুলো যেমন একটা বের হয়েছে, সিবিআর যেমন একটা, জিএফআর যেমন একটা, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কিন্তু একটা বের হবে না। আমি যদি এজ ইন্টারভেল দিয়ে করি তাহলে এখানে আরও আমার কয়টা আছে, যেমন একটা লিখিনি, 35 থেকে 39, 40 থেকে 1 2 3 4 5 6 7, এজ গ্রুপ অনুযায়ী করলে 7টা বের হবে, আর এজ অনুযায়ী করলে সব 15 16 এই কয়টা বের হবে। তাহলে আমরা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটটা বুঝতে পারলাম যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট হচ্ছে এজ টু এজ, যেহেতু ফার্টিলিটি ভ্যারি করে, এটাকে স্টাডি করার জন্য, এটাকে দেখার জন্য, এটাকে বোঝার জন্য আমরা এজ টু এজ ফার্টিলিটি কীরকম হয় সেটাকে আমরা বলি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। ওকে, তাহলে আর একটা রেট আমাদের বাকি থাকলো ফাইনালি টিএফআর। তাহলে টিএফআরটা কি আমরা একটু দেখি, এটা একটু মুছে ফেলছি। তাহলে ফার্টিলিটি রেটের লাস্ট এটা হলো টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট। টিএফআর। টিএফআরটা কি? এই যে এজ টু এজ বা এজ গ্রুপ অনুযায়ী যে ফার্টিলিটি বের করলাম, এটাকে টোটাল করলেই সেটাকে হবে, সাম করলেই সেটা হবে টোটাল ফার্টিলিটি রেট। সেটাকে সাম করলে আমাদের বের হবে টোটাল ফার্টিলিটি রেট। তার মানে এটা কি? সামেশন বিআই ভাগ এফআই ইন্টু 1000। এখানে একটা জিনিস আছে এন। এন মিন্স কি? এন মিন্স হচ্ছে এজ অর এজ ইন্টারভেল। এন ইকুয়াল টু হচ্ছে, এই জিনিসগুলো আমরা আগেই লিখেছিলাম, এনটা শুধু এখানে নতুন। এন ইকুয়াল টু হচ্ছে এজ অর এজ ইন্টারভেল। তাহলে দেখো, আমি যদি প্রতি বছরই করি তাহলে এন এর মান হবে 1। এন এর মান কি হবে? 1। প্রতি বছরই করছি। 15 বছর বয়সে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কত, 16 বছর বয়সে, 17 বছর বয়সে, তখন এন এর মান হবে 1। আর যদি এজ ইন্টারভেল দিয়ে করি, এজ ইন্টারভেল কত আমাদের? 5। 15 থেকে 19, 20 থেকে 24,
তখন n এর মান হবে 5। n ইকুয়াল টু এজ অর এজ ইন্টারভেল। তাহলে দেখো এই জিএফআর আর টিএফআর দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এটা কি একবারে হিসাব করা হয়, আর এটা ভেঙে ভেঙে হিসাব করে তারপরে যোগ করা হয়। টিএফআর দিয়ে আসলে আমরা ফ্যামিলি সাইজ মাপতে পারি। টিএফআর মানে কি, যে 15 থেকে 49 বছরে, দ্যাট মিন্স ফার্টাইল পিরিয়ডে, টোটাল রিপ্রোডাক্টিভ পিরিয়ডে একজন উইমেন যে কয়টা বার্থ দেয় সেটাই হলো টিএফআর। তাহলে আমরা টিএফআরটা কি, টিএফআরটা আমরা ফ্যামিলি সাইজ মাপতে পারি। তার মানে একজন মহিলা যদি তার রিপ্রোডাক্টিভ এজে 3 জন শিশু জন্ম দিয়ে থাকে, তাহলে তার ফ্যামিলি সাইজ আমরা বলতে পারি যে 5। এভাবে টিএফআর দিয়ে ফ্যামিলি সাইজ মাপা হয়। এটা কি, যেমন আমরা পপুলেশন গ্রোথ বের করি, যে পপুলেশন গ্রোথের সময় আমাদের বের করি যে 100-তে কতজন বৃদ্ধি পায়, সেটার সঙ্গে বের করে সেটার যদি আমি এই পপুলেশনকে ক্রস চেক করতে চাই, তাহলে টিএফআর দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। অনেক সময় এটা করা হয় যে দুইভাবেই টিএফআর দিয়ে ফ্যামিলি সাইজ মেপে নাম্বার অফ হাউসহোল্ড কত, সে হাউসহোল্ডে মাল্টিপ্লাই করেও কিন্তু টোটাল পপুলেশন বের করা যায়, একটা আইডিয়া পাওয়া যায়, অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া পাওয়া যায়। অ্যাটলিস্ট অন্যভাবে একটা এটাকে পপুলেশন ডেটা সংগ্রহ করা হলে এভাবে সেটাকে ক্রস চেক করা যেতে পারে। তাহলে আমরা 4টা ফার্টিলিটি রেট পড়লাম। একটা কি ক্রুড বার্থ রেট, আরেকটা কি জেনারেল ফার্টিলিটি রেট, আরেকটা কি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, আরেকটা টোটাল ফার্টিলিটি রেট। বোর্ডে আমাদের 3টা আছে, আর একটা ছিল যেটা আমরা মুছে ফেলেছি, সিবিআর। প্রথমে এটা ছিল বি ডিভাইডেড বাই পি ইন্টু 1000। তাহলে আমরা 4টা ফার্টিলিটি রেট পড়লাম। একটা হচ্ছে ক্রুড বার্থ রেট, আরেকটা হলো জেনারেল ফার্টিলিটি রেট, আরেকটা হলো এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, আরেকটা হলো টোটাল ফার্টিলিটি রেট। তাহলে এই কয়টা আমাদের হচ্ছে ফার্টিলিটি রেট। এছাড়াও আমাদের রিপ্রোডাকশন রেট আছে, রিপ্রোডাকশন রেটের মেজারমেন্ট আছে 2টা। তাহলে আমরা একটু রিপ্রোডাকশনের মেজারমেন্টে চলে যাই। রিপ্রোডাকশনের মেজারমেন্টে চলে যায়, মেজার্স অফ রিপ্রোডাকশন। তাহলে আমরা আগে রিপ্রোডাকশনের ডেফিনিশনটা পড়েছি। আসলে ফার্টিলিটি রেট আর রিপ্রোডাকশন রেটের মধ্যে একটা পার্থক্য, মেইন একটা পার্থক্য। ফার্টিলিটি রেটে আমরা অল বার্থসকে কাউন্ট করে থাকি, বোথ মেল অ্যান্ড ফিমেল বার্থ, বোথ মেল অ্যান্ড ফিমেল বার্থ দুটাইকেই আমরা ফার্টিলিটি রেটে কাউন্ট করে থাকি। বাট রিপ্রোডাকশন রেটে আমরা অনলি ফিমেল বার্থকে কাউন্ট করব। কেননা আজকে যে মেয়ে শিশু সে পরবর্তীতে মা হবে, সে পরবর্তীতে আবার শিশু জন্ম দিতে পারবে। সেজন্যই রিপ্রোডাকশন রেটে শুধু ফিমেল বার্থকে কনসিডারেশনে নিয়ে আসা হয়, অনলি ফিমেল বার্থকে কনসিডারেশনে নিয়ে আসা হয়। তাহলে দুটো ফিমেল বার্থ আছে, দুটো ফিমেল রেট বা রিপ্রোডাকশন রেট আছে।
ফিমেল রেট হচ্ছে, ফিমেল রেট থেকে রিপ্রোডাকশন রেট কাউন্ট করা হয় দুটো, একটা হলো গ্রস রিপ্রোডাকশন রেট, গ্রস রেট, যেটাকে বলা হয় GRR, আরেকটাকে বলা হবে নেট রিপ্রোডাকশন রেট, এটাকে বলা হয় NRR। তাহলে দেখো, গ্রস রিপ্রোডাকশন রেট আর নেট রিপ্রোডাকশন রেট, এটার ক্যালকুলেশনটা TFR এর মতো। এই দুটার ক্যালকুলেশনই TFR এর মতো। TFR এ যেমন আমরা করি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বের করে সেটার সামেশন করে টোটাল ফার্টিলিটি রেট করে থাকি, এখানে আমরা কি করব, এখানে আমরা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট করব অনলি ফর ফিমেল বার্থ, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট অনলি ফর ফিমেল বার্থ। তাহলে আমরা একটু পরে TFR এর সঙ্গে আমরা কম্পেয়ার করব। এক নাম্বারটা GRR, তাহলে এটা কি, ওখানে যেমন ছিল সাম অফ BI ভাগ FI ইন্টু 1000, আর আগে একটা কি ছিল N, এটা ছিল TFR। এখানে আমরা যদি শুধু এইটা দিই F মানে ফিমেল বার্থ, F মানে কি, এটা মিন করছে ফিমেল বার্থ। তাহলে আমরা যদি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটগুলো বের করি ফিমেল বার্থের ক্ষেত্রে, শুধু ফিমেল বার্থ ডিভাইডেড বাই যে এজের ফিমেল বার্থ ডিভাইডেড বাই সেই এজের ফিমেল পপুলেশন ইন্টু 1000, দ্যাট মিন্স এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, এটুক যদি আমি বাদ দিই, এটা কি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের ফর্মুলা, কিসের, ফর ফিমেল বার্থ। সেটাকে যদি আমি সামেশন করি, আর N মানে কি বলেছিলাম, এজ অর এজ ইন্টারভেল, এজ যদি 1 হয় তাহলে N এর কোনো ভূমিকা নাই, আর এজ যদি এজ ইন্টারভেল দিয়ে হয় 5, 10, তাহলে N এর মান এরকম হবে 5 বা 10। ঠিক আছে, তাহলে এটা গেল GRR। তাহলে দেখো, এখানে একটা জিনিস তোমাদের মাথায় আসার কথা, গ্রস আর নেট, গ্রস আর নেট। তোমরা যখন ইকোনমিক্সে পড়েছ GDP, NDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট পড়েছো না? তো সেরকমই এখানে গ্রস আর নেট কথাটা একটু ওই সেন্সেই আসছে, একটু আলাদাভাবে। জিডিপি মানে তোমরা কি পড়েছিলে, যে একটি অর্থ বছরে একটি দেশে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে জিডিপি বলে, তার আর্থিক মূল্যকেই জিডিপি বলে। আর এনডিপি কি, এই জিডিপি থেকে আমরা যে প্রোডাকশন কস্ট বা ডেপ্রিসিয়েশন কস্ট, ফ্যাক্টরি ক্ষেত্রে এই প্রোডাকশন কস্ট ওভারঅল যে কস্টিং হয়েছে সেটা বাদ দিলে যেটা থাকে সেটাকে আমরা বলি এনডিপি। সেরকম আমরা রিপ্রোডাকশন রেটে ফিমেল বার্থ এগেনিস্টে ফিমেল পপুলেশন, মানে যে কয়জন ফিমেল বার্থ, যে কয়জন ফিমেল বেবি হয়েছে তারা পরবর্তীতে মা হবে। কিন্তু এখানে আমরা কোনো ডেথকে কনসিডারেশনে আনি না, এখানে কোনো ডেথকে কনসিডারেশনে নিয়ে আসা হয় না। কিন্তু আজকে যে মেয়ে শিশু, সে তো মা হওয়া পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে। আজকে মেয়ে শিশু হলেই যে আগামীতে মা হবে, এই মেয়ে শিশু তো আগামীতে মা হওয়া পর্যন্ত বেঁচে নাও থাকতে পারে। এই জন্য গ্রস রিপ্রোডাকশন রেটে আমরা যে কয়জন ফিমেল বেবি
সবাইকে ধরে নেই যে তারা ভবিষ্যতে মা হবে, কিন্তু নেট রিপ্রোডাকশন রেটে আমরা এটাকে একটা সারভাইভাল রেশিও দিয়ে অথবা প্রবাবিলিটি অফ সারভাইভিং দিয়ে মাল্টিপ্লাই করে থাকি। এটাকে সারভাইভাল রেশিও অথবা প্রবাবিলিটি অফ সারভাইভিং বলা হয়, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে থাকি। তাহলে একই ফর্মুলায় আসবে, শুধু এখানে একটা নতুন জিনিস আসবে, BIF ভাগ FI ইন্টু PI ইন্টু 1000। তাহলে PIটা কি? প্রবাবিলিটি অফ সারভাইভিং বা বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে এটা কিভাবে বের করব? এটা দেখো, এটা প্রবাবিলিটি কেন, আমি পি মানে কি, এটাকে বলা হয় NPX। এটা মানে হলো এখন যাদের X বয়স তারা আরও N বছর বাঁচবে। তাহলে এটাকে আমি যদি একটা সংখ্যা দিয়ে ধরলে তোমাদের জন্য মনে করো বুঝতে সুবিধা হবে। এখন যার বয়স 10 সে আরও 5 বছর বাঁচবে। এখন যার বয়স 10 সে আরও 5 বছর বাঁচবে, এটার সম্ভাবনা। তাহলে মনে করো 10 বছর বয়সের লোককে আমি বললাম L10, তাহলে এটা হলো L10 ডিভাইডেড বাই L10 প্লাস 15, 5। তার মানে L15 ভাগ L10। এখন যাদের বয়স 10 বছর তারা যে আরও 5 বছর বাঁচবে তার সম্ভাবনা। না, সংখ্যা দিয়ে করি। মনে করো 10 বছর বয়সের আমার মেয়ে শিশু আছে 100 জন। 10 বছর বয়সের মেয়ে শিশু আছে 100 জন। যদি 100 জনই বেঁচে থাকে তাহলে এটার প্রবাবিলিটি কত? 1। সবাই যদি বেঁচে থাকে তাহলে গ্রস আর নেট সমান হয়ে যাবে। সবাই যদি বেঁচে থাকে পি এর মান তাহলে 1 হবে। তখন গ্রস রিপ্রোডাকশন রেট আর নেট রিপ্রোডাকশন রেটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সবাই বেঁচে থাকবে। আর যদি মনে করো 10 জনও মারা যায়, আচ্ছা এটা 100ই থাক, মনে করো 10 জন মারা গেছে, 90 জন বেঁচে আছে, তাহলে এটা কি হবে? 0.9। এটা হবে 0.9। তখন কি এটা কমে যাবে না? তার মানে কিছু মেয়ে শিশু মারা গেলে এটা নেট রিপ্রোডাকশন রেটটা গ্রস রিপ্রোডাকশন রেটের চেয়ে কম হবে। তাহলে আমরা কি করব? যে প্রবাবিলিটি অফ সারভাইভিং দিয়ে মাল্টিপ্লাই করব, তখন যে আমরা ডেথকে যখন কনসিডারেশনে নিয়ে আসব তখন সেটা আমাদের হবে NRR। তাহলে এটা আমাদের রিপ্রোডাকশন রেট, এই দুটো গেল। এখন দেখো এগুলোর সঙ্গে এই সব সময় আসে যে TFR, GRR আর NRR এর মধ্যে মেইন পার্থক্যটা কি? এটা এক লাইনের একটা প্রশ্নও থাকে, অথবা এটা ভাইভাতে সবসময় ধরা হয় যে TFR, GRR আর NRR এর মধ্যে পার্থক্য কি? TFR, GRR আর NRR এর মধ্যে পার্থক্যটা কি? আমরা প্রথমে তাহলে এভাবে অল্প কথায় বললে, TFR এ কি? কনসিডারেশন অফ বোথ মেল অ্যান্ড ফিমেল বার্থ। TFR এ আমরা কনসিডার করছি বোথ মেল অ্যান্ড ফিমেল বার্থ। আর GRR আর NRR কে আমরা কনসিডার করছি অনলি ফিমেল বার্থ। এখানে আমরা কনসিডার করছি অনলি ফিমেল বার্থ। এটা হলো 1 নাম্বার। দুটো পার্থক্য এখানে। 2 নাম্বার পার্থক্যটা কি? TFR এবং GRR এ
নো কনসিডারেশন অফ ডেথ। টিএফআর এবং জিআরআরে ডেথকে কোনো কনসিডারেশনে নিয়ে আসা হয় না, বাট এনআরআরে কি ডেথটাকে কনসিডারেশনে নেওয়া হয়। তাহলে আমরা আজকে যে ক্লাস দেখলাম, তাহলে আজকে ক্লাসে আমরা মেইনলি কি পড়লাম? আজকে যেহেতু রেটগুলো পড়েছি, এর বাইরে আমি আর বেশি অ্যাডভান্স করতে চাচ্ছি না, ক্লাসটাকে রিভিউ করে শেষ করে দিব আজকের মতো, কেননা নতুন টপিক আজকে আর শুরু করতে চাচ্ছি না। তাহলে এখানে আমরা কি পড়েছি? প্রথমে পড়েছি ফার্টিলিটি কাকে বলে, ফেকান্ডিটি কাকে বলে, রিপ্রোডাকশন কাকে বলে। তাহলে ফার্টিলিটিটা বলেছি যে ফার্টিলিটিটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পারফরমেন্স অফ ফিমেল পপুলেশন অর উইমেন। ফেকান্ডিটিটাকে বলেছি বায়োলজিক্যাল পটেনশিয়াল, ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি টু কনসিভ অর গিভ এ বার্থ। রিপ্রোডাকশনে বলেছি যে ইট ইজ কি রিপ্লেস টু গ্রো, মানে দ্যাট মিন্স এটা হলো আবার যারা রিপ্রোডাকশনে যাবে, আবার যারা অ্যাবল টু গিভ এ বার্থ, যারা আবার জন্ম দিতে সক্ষম, শুধু তাদেরকে নিয়ে আমরা রিপ্রোডাকশন রেট বের করে থাকি। তারপর আমরা করেছি তিনটা জিনিস, রেট, রেশিও, রিপ্রোডাকশন। কেন রেটটা এখানে লাগলো, পরবর্তীতে আমরা রেট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেট, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে রেটটা আমরা বের করি সাধারণত 100-তে বা 1000-এ, সাধারণত ডেমোগ্রাফিক রেটগুলো পার 1000-এ হিসাব করা হয়। আর রেশিওটা কি? দুটোর অনুপাত। যদি আমি মেল ফিমেল পপুলেশন ধরি, ডেমোগ্রাফিক সেন্সে মেল পপুলেশন ডিভাইডেড বাই ফিমেল পপুলেশন। আর প্রপোর্শনটা কি? যেটার আমরা বের করতে চাচ্ছি যে মেল পপুলেশন অনুপাত কীরকম, সমানুপাত, সেটা হলো সেটার এগেনিস্টে টোটাল পপুলেশন। এক্স যদি আমাদের মেল পপুলেশন হয়, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, মেল প্লাস ফিমেল পপুলেশন। তারপর আমরা দেখেছি মেজার্স অফ ফার্টিলিটি। মেজার্স অফ ফার্টিলিটিতে আমরা 4টা রেট পড়েছি। এই 4টা রেটের মধ্যে একটা হলো সিবিআর, ক্রুড বার্থ রেট, আরেকটা হলো জিএফআর, জেনারেল ফার্টিলিটি রেট, আরেকটা হলো এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, আরেকটা হলো টোটাল ফার্টিলিটি রেট। তাহলে এই 4টা রেট আমরা পড়েছি। আর রিপ্রোডাকশন রেটে আমরা 2টা রেট পড়েছি, একটা হলো জিআরআর আর একটা হলো এনআরআর। তাহলে তারপর আমরা দেখেছি যে টিএফআর, জিআরআর আর এনআরআর এর মধ্যে মেইন পার্থক্যটা কি। টিএফআরে আমি আরেকবার বলি, টিএফআরে আমরা টোটাল বার্থকে কনসিডারেশনে নিয়ে আসি, আর দ্যাট মিন্স এটা হলো ফার্টিলিটি রেট, এই জন্য টোটাল বার্থকে কনসিডারেশনে নিয়ে আসা হয়েছে। আর জিআরআর আর এনআরআরে আমরা অনলি ফিমেল বার্থকে কনসিডারেশনে নিয়ে আসি। আর টিএফআর আর জিআরআরে কোনো ডেথকে কনসিডারেশনে ধরা হয় না, বাট এনআরআরে আমরা ডেথকে কনসিডারেশনে নিয়ে আসি। তাহলে ফার্টিলিটি রেটের মধ্যে ফার্টিলিটি অ্যান্ড রিপ্রোডাকশন রেট, এই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই রিলেটেড একটা অঙ্ক করার জন্য, যে একটা ডেটা থেকে কিভাবে আমরা এই রেটগুলো ক্যালকুলেশন করব, তখন তোমাদের এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ। আমি আশা করব যে তোমরা ক্লাসগুলো যেভাবে হচ্ছে, রেগুলার ক্লাসগুলো তোমরা বাসায় স্টাডি করবে। যেহেতু ক্লাসগুলো বারবার তোমাদের দেখার সুযোগ আছে, তোমরা ইউটিউবে দেওয়া হচ্ছে, তোমরা ক্লাসগুলো বারবার শুনে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেরা স্টাডি করতে পারো। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো অনলাইন ক্লাসের এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।